স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইন্ডি জোটের, তাহলে কি একলা চলো নীতি নিল তৃণমূল? এই বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, এবং আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। প্রত্যেকেই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। আমি প্রথমেই নীলাদ্রি বাবুর কাছে চলে যাব। যে কথা সরাসরি বলবো যে লোকসভার স্পিকার ওম বিড়লা তার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছে তাতে আস্থা নেই তৃণমূলের। প্রস্তাবে কংগ্রেস সহ বিরোধীদের 118 জন সাংসদের তারা সই করেছেন। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তোড়জোড়। কংগ্রেসের পাশে রয়েছে সমাজবাদী পার্টি। কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা একটা ইন্ডিকেশন যে হয়তো তৃণমূল কংগ্রেস এখন আর ইন্ডিজোতে সেভাবে নেই। কারণ আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গেছিলেন তার প্রেস কনফারেন্স গুলো দেখুন, সেখানেও কিন্তু ইন্ডিজোতের কোনো শরিক উপস্থিত ছিলেন না। আবার যখন অজিত পাওয়ার মারা গেলেন এবং তার মৃত্যুটাকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের দাবি করলেন, তখন সেই দাবিও উড়িয়ে দিয়েছিলেন ইন্ডিজোতের আরেক শরিক শরদ পাওয়ার, যিনি তার পরিবারেরও মানুষ। সুতরাং ইন্ডিজোতের অন্যান্য শরিকদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে দূরত্ব তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। সুতরাং আর তৃণমূল ইন্ডিজোতে আছে কিনা এ প্রশ্নটা বোধহয় তোলার সময় এসেছে। একদমই। আমি স্যারের কাছ থেকে সরাসরি চলে যাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। তাকে আমি জিজ্ঞেস করব যে সামগ্রিক বিষয়টা আপনারা সবাই দেখেছেন এবং টিভিতে চ্যানেলে দেখানো হয়েছে, প্রেস মিডিয়া দেখিয়েছে, তাহলে অবশেষে তৃণমূল কংগ্রেস কি তাদের অবস্থান স্পষ্ট করলো এই বিষয়ে? কি বলবেন? নমস্কার। প্রথমে আমি ডেলি হান্টের সকল দর্শক বৃন্দকে আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি যারা দেখছেন। একটা বিষয় আজকে পরিষ্কার, ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের এই বাজেট অধিবেশন পর্বে যে অনাস্থা প্রস্তাব, এখানে তৃণমূল কংগ্রেসের আপত্তির কোনো জায়গা নেই। অনাস্থা প্রস্তাবে আমাদের সাংসদ থেকে শুরু করে আমাদের সকলে অনাস্থা প্রস্তাবে আমরা সহমত জানিয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এখানে কারোর কোনো অসুবিধার কোনো জায়গা নেই। এবার একটা বৃহত্তর একটা পরিবারে থাকতে গেলে এখানে সকলের মতামত গ্রহণযোগ্য হয়। এখানে তৃণমূল কংগ্রেসও মতামত রেখেছে, তার নিজস্ব মতামত, এবং অন্যান্য দলগুলিরও মতামত আছে। তৃণমূল কংগ্রেস যে বিষয়টা বলেছে যে অনাস্থা প্রস্তাবে আমরা একদম ইন্ডিয়া জোটের পক্ষে আছি, আমাদের কোনো অসুবিধা নেই। প্রথমে আমরা একটা নোটিশ জারি করবো, স্পিকারকে নোটিশ দেবো, আমরা 3 দিন সময় দেবো। যদি আমাদের সেই যে অসুবিধাগুলি হচ্ছে, বিরোধী দলকে যে কথা বলতে দেওয়া হচ্ছে না, এই অসুবিধাগুলো যাতে সমস্যার সমাধান যদি হয় ভালো, যদি না হয় 3 দিন পর, তাহলে আমরা সেক্ষেত্রে অনাস্থা আমরা ডাকবো। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা স্ট্যান্ড পয়েন্ট। এটাই আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তিনি বলেছেন যে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সর্বতভাবে এই ইন্ডিয়া জোটের পক্ষে আছি। এটা কিন্তু একদম পরিষ্কার ভাষায় আমাদের দলের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। আমি তৃণমূল প্রতিনিধির বক্তব্য শুনলাম। এবার আমি সরাসরি চলে যাব বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত। কিন্তু প্রীতম দার কাছে যাওয়ার আগে আমি একটা ভিডিও দেখাতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি মন্তব্য করেছেন দেখবো। আমি একটু আগে হিন্দিতে বললাম, অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয়,
বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক, আমরা চাই পার্লামেন্ট চলুক, সরকার চায় না পার্লামেন্ট চলুক। আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজার্ন হয়েছে, স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি, চেয়ারে বসেনি। কালকে 2টোর সময় হাউস অ্যাডজার্ন করে দিয়েছে, আজ সকাল 11টা অবধি। আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর, তাহলে আপনি 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টার জন্য হাউস মুলতুবি করবেন কেন? আপনারও তো দায় দায়িত্ব আছে, হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারের। আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক। দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে, সরকার হাউস চালাতে চায় না, তাদের প্রতিনিধিত্ব করতে। সাংসদরা আসে কোশ্চেন আওয়ারে কোশ্চেন করবে, 0 আওয়ারে তাদের ইস্যুগুলো দাবি দাওয়াগুলো তুলবে। কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না, তার কারণ সরকারই চায় না হাউস চলুক। এটা আমি আমাদের সাথে ইন্ডিয়ার শরিক যারা আছে তাদের সবাইকে বলেছি, তারাও আমাদের সাথে একমত। এবং গতকাল আমি এটা স্পষ্ট করে স্পিকারকেও বলেছি, যদিও আজকে তারা একটা 12:30টায় মিটিং ডেকেছে, আমাকে ডেকেছে, আমি যাব। কিন্তু আমার মনে হয় যে রুলিং পার্টি হাউস চালাতে চায় না, বিজেপি হাউস চালাতে চায় না, বিজেপি ডিসকাশন চায় না। বিজেপি যদি হাউস চালাতে চায়, ডিসকাশন চায়, স্পিকার এসে নিজের চেয়ারে বসুক, হাউস চালাক, বাজেটের ডিসকাশন শুরু হোক। এখন এমন বাজেট তারা পরিবেশন করেছে দেশের সামনে, যেখানে বিরোধীদের আক্রমণ হয়তো তারা নিতে পারবে না বা সহ্য করতে পারবে না, তাদের দুর্বলতা জনসমক্ষে চলে আসবে, বিরোধীরা বলার সুযোগ পাবে, আক্রমণ করার সুযোগ পাবে, রাজনৈতিকভাবে আক্রমণের সুযোগ পাবে। সেটা মানুষ চায় না, সেটা বিজেপি চায় না যে মানুষের কাছে তাদের প্রকৃত স্বরূপ এই বাজেটের মাধ্যমে বা প্রকৃত চেহারাটা আবার একবার উন্মোচিত হোক। দায় দায়িত্ব বিজেপি স্পিকারের হাউস চালানোর, তৃণমূল চায় হাউস চলুক, সেটা সরকার বলতে পারবে। সরকার পক্ষের যারা প্রতিনিধি আপনি তাদের জিজ্ঞেস করুন, তার উত্তর তারা দিতে পারবে। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড, যে আমরা চিঠি দেবো, তারপর 3 দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে একটা সুযোগ দিতে হবে। আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কি? বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কি? উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এদের মতো নই। স্পিকারের অনাস্থা নিয়ে, যেটা আমি একটু আগে হিন্দিতে বললাম, প্রীতম বাবু, যেটা দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ, সরকার চায় না পার্লামেন্ট চলুক, এত বড় কথা বলে দিলেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আজকে তোমার যিনি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের এমপি, ওনার বিরুদ্ধে ওটা ইলেকশন পিটিশনের ডেট ছিল, উনি আবারও যাননি, আজকে বারবার যাননি, যে ভোট চুরির অভিযোগ তার বিরুদ্ধে করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তোমার হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট পেন্ডিং আছে, আজকেও ছিল, সরি গতকাল ছিল, উনি যাননি। আর উনি আজকে এত কতগুলো কথা বললেন, আপনি দেখেছেন উনি কি সব বক্তব্য রাখলেন একটু আগে বাজেট নিয়ে। প্রীতম বাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো নেটওয়ার্কের সমস্যা রয়েছে, একটু চেক করবেন। প্রীতম বাবু, শোনা যাচ্ছে? নেটওয়ার্কের কোনো সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে। আমি আবারও নীলাদ্রি স্যারের কাছে চলে যাব, নীলাদ্রি বাবুর কাছে চলে যাব। নীলাদ্রিদাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাইবো, যে যেটা বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিনিসটা দেখলাম যে কংগ্রেসের সঙ্গে এবার দ্বিমত হচ্ছে তৃণমূলের, কারণ তাদের দাবি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন, যে অন্তত 200 সাংসদের স্বাক্ষর করার চিঠি দেওয়া হোক স্পিকারের, এটা তৃণমূলের মত ছিল, একটা মতানৈক্যের সৃষ্টি। তাহলে কি ইন্ডিয়া জোটে একটা কোথাও অনৈক্য বা ছন্দপতনের আবহ, কি বলবেন? দেখুন, আপনি ওনার বক্তব্য যদি আমি খুব ভালো করে শুনলাম, আগে শুনিনি, তো উনি যে স্পষ্ট বললেন, যদি 3 দিন সময় দিয়ে অনাস্থা প্রস্তাব আনা হয় তৃণমূল কংগ্রেস সমর্থন করবে, যদি 3 দিন সময় না দিয়ে অনাস্থা প্রস্তাব আনা হয় তাহলে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না। অর্থাৎ একটা ফারাক কিন্তু এখানে চোখে পড়ছে।
বক্তব্যে একটা দ্বিমত আছে। এই দ্বিমতটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এটা জাস্টিফাই করার চেষ্টা করবেন, না উনি তো জোটে আছেন এক্সেট্রা, ওটা তো ওদের দায়িত্ব। কিন্তু বাস্তব, আর বিজেপির প্রতিনিধিরা বলবেন এর জোটে নেই, কিন্তু বাস্তব যেটা একটা মতের ফারাক স্পষ্ট হচ্ছে। এখন যে প্রশ্নটা আসছে, স্পিকারের বিরুদ্ধে যদি সত্যিই অভিযোগ থাকে, তাহলে 200 জন মানুষের সই দেওয়া, সাংসদের সই দিয়ে একটা চিঠি দিলেই সেই অভিযোগগুলো কি সব মানে ফয়সালা হয়ে যাবে? যার বিরুদ্ধে এতদিনের অভিযোগ, 3 দিন সময় দিলেই সমস্ত অভিযোগ একেবারে ফয়সালা হয়ে যাবে? এই প্রশ্নটা আসছে। অর্থাৎ পরোক্ষভাবে কি তৃণমূল কংগ্রেস সরকারকে সাহায্য করতে চাইছে অনাস্থা প্রস্তাব না এনে? এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে কোথাও। একদমই। আমি আবারও প্রীতমদার কাছে চলে যাবো। প্রীতম বাবু, যেটা নীলাদ্রি বাবু বললেন এক্ষুনি, এবং আপনার সঙ্গে নেটওয়ার্কের কিছু সমস্যার জন্য কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছিলেন আপনি, আপনার বক্তব্য নেবো। যে কথাটা আমি বললাম যে চাঞ্চল্যকর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিচ্ছেন যে সরকার চায় না পার্লামেন্ট চলুক, এত বড় একটা মানে অ্যালিগেশন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে উনি কি বললেন না বললেন কিছু যায় আসে না। রিজোর্টে পিন্ডি অনেকদিন আগে ছুটকে গেছে এবং তারা কি করবে না করবে সেটা দিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবিত নয়। কিন্তু আজকে যাই কথা বলা হচ্ছে, লোকসভা রাজ্যসভার যে কটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আজকে মানুষ তোমার ভোট দিয়ে পাঠিয়েছে, তাদের প্রত্যেকটা কথা সে সারা ভারতবর্ষের মানুষ শুনছে এবং সেই হিসেবে বিচার করছে। সেম জিনিসটা আজকে বিধানসভায় আপনি দেখেছেন যে আমাদের বিরোধীরা কোনো কথা বলেন সেটা লাইভ হয়। তো সুতরাং গণতন্ত্র কোথায় নেই এই সামান্য ব্যাপারেই তো আজকে পরিষ্কার। তারপর ওনাদের ইন্ডিজোটে কে সাইন করবে কে সাইন করবে না, কি করবে না করবে, এই বেকার কথাবার্তা বলে সময় নষ্ট করা হচ্ছে। সময় নষ্ট করে পার্লামেন্টের সময় নষ্ট করা হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি জানেন, এইসব করে কোনো নাটক করে কোনো লাভ নেই। ওদের কাছে ওনাদের কাছে সংখ্যা নেই। প্রায় আমাদের এখন এনডিএর সংখ্যা প্রায় 300 ক্রস করে গেছে। তো সুতরাং এরা কথা বলে সময় নষ্ট করা ছাড়া কিছু করছেন না। আপনি দেখতে পাচ্ছেন যেই ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, যে পার্লামেন্টকে চললে আজকে সারা ভারতবর্ষের মানুষের উপকার হয়, পার্লামেন্ট চলতে গেলে প্রতিদিন যে কোটি কোটি টাকা খরচা করা হয়, যে ডেভেলপমেন্ট কথা বলা হয়, সেগুলো না চলে ওনারা ইমপিচমেন্ট করার চেষ্টা করছেন, যেটা ভারতবর্ষের ওয়ান অফ দা মানে সবচেয়ে বড় গণতন্ত্রের জায়গা, সেই গণতন্ত্রের মন্দিরের যিনি অধ্যক্ষ তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। অথচ এখানকার অধ্যক্ষর বিরুদ্ধে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো রায়ও দিয়ে থাকে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না। এবং আমাদের যে গণতন্ত্র, যেখানে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, আজকে যে বিধানসভা, সেই বিধানসভাকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে ভাঙচুর করে তছনছ করে দিয়েছিলেন। ওনারা গণতন্ত্রের কথা বলে। যেই বিধানসভায় আজকে আমরা যেই বাজেট সেশন যখন হয়, একমাত্র মুখ্যমন্ত্রী বলা ছাড়া আমরা কোনোদিনও দেখতে পাইনি যে বিরোধীদের কণ্ঠস্বর, বিরোধীরা কি কথা বলছে বাংলার মানুষ জানতেও পারে না। তো সুতরাং সেই জন্যই ওখানে বিরোধীদের মেরে মার্শাল দিয়ে বার করে দেওয়া হয়, এটা আমরা দেখতে পেয়েছি এবং সেইগুলো আমরা বারবার দেখতে পেয়েছি। এবং সুতরাং ওনাদের যেটা ঠিক মনে হবে তখনই সেদিনকে লাইভ হবে, এছাড়া লাইভ হয় না। তো সুতরাং গণতন্ত্রকে কণ্ঠরোধ করছে এই পশ্চিমবঙ্গের সরকার এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। সেটা আমরা বলছি না, হাইকোর্টের জাজমেন্ট ছিল যে এখানে আইনের শাসন নেই, তৃণমূলের নিজস্ব শাসন চলছে। তো গণতন্ত্রের যে মার্ডার অফ ডেমোক্রেসি, এগুলো মুখ্যমন্ত্রী সরকারের আসার আগে অনেক বই লিখেছিলেন। অথচ উনি সরকার আসার পর যেটা উনি সবার আগে কাজ করলেন সেটা হচ্ছে স্লটার অফ ডেমোক্রেসি, মার্ডার অফ ডেমোক্রেসি, নিজে হাতে গলা টিপে হত্যা করলেন। আমি সাদ্দামদার কাছে চলে যাবো। সাদ্দামদা, যেটা সরাসরি প্রীতমদা অভিযোগ করলেন যে গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন মুখ্যমন্ত্রী, এবং আজকে যে আলোচনার বিষয় ছিল আমাদের, সেখানেও দেখা গেছে তৃণমূল অনাস্থা প্রস্তাব এনেছে। এর আগেও বিভিন্ন দলের পক্ষ থেকে এবং বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে যে এসআইআর আবহে যখন মুখ্যমন্ত্রী গেছেন সুপ্রিম কোর্টে কেস লড়তে, তার যে সাজ পোশাক বা তার যে সেখানে পেশ করা এবং তার যে পরপর যে ঘটনাগুলি, তাকে কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিরোধীরা একটা নাটক বলে দাগিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মুখ্যমন্ত্রী, এমন কথা উঠছে আজকে আমাদের এই শোতে, তো কি বলবেন? দেখুন, গণতন্ত্র কণ্ঠরোধ এই কথাটা বিজেপির মুখে একদমই মানায় না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে যে কোনো রাজ্যে যারা বিজেপি যেখানেই ক্ষমতায় আছে, সেখানে বিরোধীদের কি অবস্থান বা কি অবস্থা সেটা দেখলেই বোঝা যায়। এই কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকে
যে সমস্ত পরিবার ইসরায়েলের জন্য আত্মহত্যা করেছে সেই সমস্ত পরিবার তারা দিল্লিতে গিয়েছিল। দিল্লিতে যাওয়ার ফলে দেখতে পাই যে বিজেপি সেখানে ডবল ইঞ্জিন সরকার, যখন এই বাংলা ভাষী মানুষেরা ওখানে যে বাংলায় কথা বলছে তখন তাদেরকে বারে বারে চক্রান্ত করে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলা ভাষী বলে দেখে দেওয়ার চেষ্টা চলছে। তাদের যে এই তৃণমূল কংগ্রেসের তথা এই দিল্লিতে যে বাংলার মানুষের থাকার জন্য যে বাসস্থান বাংলা ভবন, সেই বাংলা ভবনে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিরোনে বা বিজেপি সরকারের নেতৃত্বে যে বাহিনী আছে সেই বাহিনী সেটা ঘিরে ফেলে এবং সেখানকার মানুষজনদের আই কার্ড দেখা থেকে শুরু করে নানাভাবে টর্চার করে। যারা এই গণতন্ত্রের কথা বলছেন, আজকে দিল্লিতে গেলে এই অবস্থা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলতে পারছি না, সেখানে বাঙালিদের উপর অ্যাটাক করা হচ্ছে। আজকে উত্তরপ্রদেশে গেলে বাংলা ভাষায় সেখানে কথা বলতে পারি না। কিছুদিন আগে পর্যন্ত উড়িষ্যাতে আমরা আমাদের সঙ্গে বাংলা ভাষী মানুষজনদের বা উড়িয়া মানুষজনদের একটা বিশেষ যোগাযোগ ছিল, কিন্তু যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এলো সেদিন থেকে মানে বাংলা ভাষী মানুষজন সেখানে ন্যূনতম কিছু বিক্রি বাটার জন্য তারা দোকান করতে পারে না, সেখানে বাংলায় কথা বলতে পারে না, সেখানে থাকতে পারে না। এরা গণতন্ত্র নিয়ে কথা বলছে, এদের মুখে এগুলো মানায় না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বারে বারে সেই বাংলা ভাষী মানুষজনদের উপর কিন্তু অ্যাটাক করা হচ্ছে। এটা আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি। সংখ্যালঘু মানুষজনদের থেকে শুরু করে বিভিন্ন ভাষায় যারা কথা বলছে তাদের প্রতিও মানে অত্যাচার করা হচ্ছে। এরা কি মানেছে গণতন্ত্র পাঠ দেবে? এদের কাছে গণতন্ত্র বাংলার মানুষ শিখবে না। আজকে আবার যখন বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনে বাইরে থেকে দিল্লি থেকে শুরু করে মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী পাখির মতো বিভিন্ন নেতা নেত্রীরা বাংলায় আসবে, কিন্তু বাংলা কোনো সময় তাদেরকে মানে একদম দূরে সরে ফেলে না, তাদের উপর কোনো আক্রমণ করা হয় না। তারা নিজের মতো শান্তিতে থাকতে পারে এবং বিভিন্ন ভাবে প্রচার করতে পারে। কিন্তু যখন বাংলার বাইরে যায় তখন কিন্তু ওই অবস্থান থাকে না। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গণতন্ত্রের কথা বলবে, তাই গণতন্ত্রের কথা ওনাদের মুখে মানায় না। চেক করা হয়। তা এই আমি সাদ্দামদার কথা প্রতিক্রিয়া নেবো আপনার কাছে, আপনার কথাটা শুনবো আমি। ভাই সাদ্দাম তিনটে কথা বললো, তো একটা একটা করে আমি উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে এসআইআর যারা নিহত হয়েছে, দেখুন আজকে এখানকার যে পুলিশ, সেই পুলিশের ব্যবস্থা কিন্তু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাদের পুলিশ ইলেকশন কমিশনারকে একটা যারাই মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে, তারা কোথাও এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে ইলেকশন কমিশনের কাছে কোনো ডেটা লিখিত দেয়নি। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো এমপ্লয়ি নেই, একমাত্র চিফ ইলেকট্রাল অফিসার ছাড়া বাদ বাকি সবটাই রাজ্য সরকারের এমপ্লয়ি। এটা হচ্ছে প্রথম কথা। ভাই আমি বলিনি, তাও তুই বললো, বলিনি তাও বলো, আমি বলিনি বলো। প্রথম কথা হচ্ছে যে উনি যে বললেন যে এসআইআর মৃত্যু হয়েছে, তো সেটা পশ্চিমবঙ্গেরই সরকারি দস্তাবেজে সেটার উল্লেখ নেই। সেকেন্ড বলছে বাংলা বাঙালির কথা। আচ্ছা তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার অভিযোগ করছে যে এই যে বিএলওদের মৃত্যু হয়েছে, এটা এসআইআর এর অতিরিক্ত চাপের ফলে বিএলও আত্মহত্যা করেছেন। তৃণমূল কংগ্রেস যে বলেছে এবং তৃণমূল কংগ্রেসের যে সরকারি নথি যে ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছে, সেটার সাথে আকাশ পাতাল তফাৎ আছে। তৃণমূল কংগ্রেসকে সুপ্রিম কোর্ট বলেছিল ইমিডিয়েটলি গ্রুপ বি, ভালো করে শুনুন, গ্রুপ বি সেই প্রায় 8,000 এমপ্লয়ীদের তালিকা দিতে। তৃণমূল কংগ্রেস যে তালিকা দিয়েছেন সেটার মধ্যে পঞ্চায়েতের কর্মী থেকে শুরু করে বিভিন্ন রকম অস্থায়ী কর্মচারীদেরও লিস্ট দিয়েছে। আমরা তার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি কন্টেম্প করার জন্য। এটা একটা আপনাদের দর্শকদের জন্য বলে রাখি। সেকেন্ড হচ্ছে উনি বাংলা বাঙালির কথা বললেন, যেই বাংলায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে স্বাধীন হওয়ার জন্য যে বন্দে মাতরম, সে বন্দে মাতরম যে 1400 আজকে পালিত হচ্ছে, সেই বন্দে মাতরম পালন করার জন্য বাঙালিরা যখন যায় তখন সেই রাস্তা খুলে দেওয়া হয়। এই তোমার নর্থ কলকাতাতেই হয়েছে। এই বাংলা বাঙালি এখানে আমি যেখানে বসে কথা বলছি তার পাশেই লর্ডসের মোড় আছে। এখানে কিছু দরিদ্র বাঙালিরা এখানে বাজার হাট কিছু বিরিয়ানি দোকান টোকান নিয়ে বসতো, সেখানে বাঙালিদের মেরে পিটে তুলে দেওয়া হয়েছে। সেই জায়গাটা এনক্রোচ করে এখন সেখানে বোর্ড দিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন পরে
ওরা প্রমোটারকে বেচে দেবে। বাঙালির যে সবচেয়ে বড়, আমরা যাকে বলি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এই টিএমসিপি, যে ভাই এসছে সাদ্দাম হোসেন, এই টিএমসিপির লোকেরা জ্বালিয়ে দিচ্ছে। অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের ভারত মাতার রূপ এঁকেছিলেন, তার বাড়ি সিন্ডিকেটের লোকেরা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে তোমার শান্তিনিকেতনে। মমতা ব্যানার্জি কোনো কথা বলেননি। আজকে বাঙালির সারা ভারতবর্ষের দেশনায়ক, তোমার পরাধীন ভারতবর্ষের প্রথম যে তোমার স্বাধীন প্রধানমন্ত্রী আমাদের তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস, তার বাড়িতে এই সিন্ডিকেট লোকেরা, তৃণমূল সিন্ডিকেট বাজরা বাঙালির অপমান করে গিয়ে সিন্ডিকেটের টাকা চাইতে গেছেন। এরা বাঙালির কথা বলবে? দেখো, আজকে দ্য ডিফারেন্স বিটুইন আজমল কাসাব এবং আব্দুল কালামের কথা বুঝতে হবে। আজকে সাদ্দাম হোসেন এবং সেই ইরাকের সাদ্দাম হোসেনের জন্য ডিফারেন্সটা বুঝতে হবে। এই সাদ্দাম হোসেন আমাদের ভাই, কিন্তু ওই সাদ্দাম হোসেন যিনি গণহত্যা করেছিলেন তারা আমাদের ভাই হতে পারে না। তো সুতরাং যেই সাদ্দাম আজকে বাংলাদেশে বাংলা কথা বলতে বলতে দুর্গা মূর্তি জ্বালিয়ে দেয়, দীপু চন্দ্র দাসকে যেই সাদ্দাম হোসেনরা তোমার ওখানকার জিহাদি মানসিকতায় কুপিয়ে হত্যা করে, তার সাথে আজকে এই ভাই টিএমসিপির ছাত্র নেতা, তার সাথে ডিফারেন্সটা বুঝতে হবে। তো সুতরাং এই যে জেহাদি মানসিকতা, যিনি বাংলা কথা বলতে বলতে ও ধর্মেন্দ্র দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করেছে, তার বিরুদ্ধে ব্যাপারে হচ্ছে। তো সুতরাং আজকে যে সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া এসআইআর মাধ্যমে তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে বারবার মমতা ব্যানার্জি বলেছেন। মমতা ব্যানার্জি 21 জেলায় কি বললেন? আমার মৃত্যুর উপর দিয়ে এসআইআর হবে, কিন্তু এসআইআর হচ্ছে, ওনার মৃত্যু হয়নি। উনি বললেন চোপড়া থেকে শুরু করে তোমার বাদুরিয়া থেকে শুরু করে নর্থ বেঙ্গল থেকে শুরু করে আমাদের সরকারি সম্পত্তি ওনাদের গুন্ডা বদমাইশ এমএলএ থেকে শুরু করে বিভিন্ন ছাত্রনেতা থেকে শুরু করে তারা গিয়ে ভাঙচুর করলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সুপ্রিম কোর্ট গতকাল আইনি ভাবে মমতা ব্যানার্জিকে আবার থাপ্পড় মেরে বলেছেন, তার ডিজিকে শোকজ করেছেন। কত বড় লজ্জা! বাঙালির লজ্জা মমতা ব্যানার্জি, যে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শোকজ করেছেন তার ডিজিপিকে, যে আপনি কেন সরকারি কর্মচারীদের আজকে আপনার সেই নিরাপত্তা দিতে পারছেন না। যেই সরকারি কর্মচারী যেখানে গিয়ে আজকে বাঙালি তার দস্তাবেজ নিয়ে যাচ্ছে, এই তোমার তৃণমূল কংগ্রেসের তোমার বাংলা কথা বলা কিছু তোমার জিহাদি মানসিকতার এমএলএ তোমার বা ছাত্র নেতারা, তারা হয় রবীন্দ্রনাথ পুড়িয়ে দিচ্ছে, আর নাহলে এসআইআর এর ফর্ম গুলো জ্বালিয়ে দিচ্ছে। তো তার বিরুদ্ধে কথা বলতে গেলে আজকে যেই ন্যারেটিভটা বলার চেষ্টা করছে, সেই ন্যারেটিভটা বাঙালি বুঝে গেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আজমল কাসাব আর আব্দুল কালাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বীর আব্দুল হামিদ আর এখানকার ওই সাদ শেখ। যেই সাদ শেখ এখানে এসে তোমার খারিজি মাদ্রাসার শিক্ষক হয়ে এখানে তোমার বোমবাদের কাজ করতো, যেই তোমার অনুপ্রবেশকারী এখানে ঢুকে যায় তোমার কাশ্মীরের জঙ্গি, সেখানে কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গের পুলিশকে কিছু করতে পারেনি, কাশ্মীর থেকে তোমার সাত শেখকে অ্যারেস্ট করার জন্য তোমার গুয়াহাটি থেকে তোমার পুলিশ আসে। আজকে যে তোমার মিনি পাকিস্তানের স্রষ্টা কে বলেন? আমাদের কথা না। আজকেও তোমার আমাদের যে প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, উনি রাজ্যসভায় বলেছেন যে মিনি পাকিস্তানের স্রষ্টা এই ববি হাকিম, যে পুরো যে তোমার মেটিয়া পোস্ট থেকে শুরু করে পোর্টের যে বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চলগুলো মিনি পাকিস্তান বলে অনুপ্রবেশকারীদের দিয়ে এনক্রোচমেন্ট হয়ে গেছে। সুতরাং সেখানে ভারতবর্ষের যে ক্যাবিনেট মিনিস্টার, যে পোর্ট মন্ত্রী শান্তনু ঠাকুর, উনি স্বীকার করে বলেছেন হ্যাঁ সত্যি এনক্রোচমেন্ট হয়েছে। তো এনক্রোচমেন্ট কিসের জন্য? আমরা হাকিমপুরে কাদের পালিয়ে যেতে দেখেছি? আমরা হাকিমপুরের সীমান্ত দিয়ে তোমাদের ক্যামেরা, তোমাদের বিভিন্ন রিপোর্টাররা যখন রিপোর্ট করতে গেছে তাদেরকে মারা হয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি। 2014 সালের আগে, 2014 সালের আগে বর্ডার থাকবে কেন্দ্রীয় সরকার, 2014 সালের পর নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসবে তখন রাজ্য সরকারে, সুতরাং তার বিরুদ্ধে তারা সবাই কিন্তু বাংলা কথা বলে। 2014 আগে মানে কেন্দ্রীয় সরকারের বর্ডার, আর 2014 পর রাজ্য সরকারে। এই মিথ্যাগুলো কাকে বোঝাচ্ছেন? এই মিথ্যাগুলো বোঝানো, এই মিথ্যাগুলো কাকে বোঝাচ্ছেন? মিথ্যা বলে বলে মানে মিথ্যাচার করা ছাড়া আর বাংলায় বিজেপির আর কোনো কাজ নেই। সুতরাং এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা বাঙালি বুঝেছে, এবং মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, মমতা শত্রু সেটা বুঝতে পেরেছে। বাঙালি শত্রু মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। আমি এখান থেকে সরাসরি নীলাদ্রি বাবুর কাছে চলে যাবো। নীলাদ্রি বাবু, যেটা প্রীতমদা এতক্ষণ বললেন যে একটা এসআইআর এর ব্যাপার, এটা চলেই আসছে, কারণ এখন এই এসআইআর আবহ নিয়ে একটা রাজ্য রাজনীতি এবং দেশ তথা রাজ্য উত্তপ্ত। কিন্তু যেহেতু আজকে আমাদের বিষয়টা এই মানে আজকের এই পার্লামেন্টের ঘটনাটাই রয়েছে, তো কেন্দ্রীয় যে বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু রীতিমতো একহাত নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলছেন যে এমন বাজেট পেশ করেছে যে দেশের যেখানে বিরোধীরা আক্রমণ করার সুযোগ পাবে আর তাদের দুর্বলতা মানুষের সামনে চলে আসবে। বিজেপি চায় না মানুষের কাছে তাদের খরচ চলে আসুক, কি বলবে?
না, প্রথম কথা, এটা আমার মতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সংসদটা ঠিকভাবে চলুক, আর বিজেপিও কোনোভাবে চায় সংসদ ঠিকভাবে চলুক। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরোক্ষে ভারতীয় জনতা পার্টিকে এখানে একটা সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন। এর কারণটা বুঝুন। রাজনৈতিক প্রতিপক্ষরা তো একে অপরের বিরুদ্ধে বলবেন, এটাই স্বাভাবিক। এসআইআর এর কারণে এখন অব্দি 58 লাখ লোকের নাম বাদ গেছে। যেভাবে দ্বিতীয় ফেজে এসআইআর এগোচ্ছে, 1 কোটির বেশি মানুষের নাম বাদ যেতে পারে। তৃণমূল কংগ্রেস আর বিজেপির ফারাক 2024-এর নির্বাচনে 43 লাখ। যদি এরা ভুয়ো ভোটার হয়ে থাকে এবং এই ভুয়ো ভোটটা যদি তৃণমূল কংগ্রেস দিয়ে থাকে, তাহলে তৃণমূলের যথেষ্ট আতঙ্ক হওয়ার কারণ আছে। এবং স্যার এই যে ভুয়ো ভোটারের কথাটা আপনি বললেন, এটা কিন্তু রীতিমতো মানে কাগজে কলমে উঠে এসেছে, যেখানে শ্রমিক ভট্টাচার্যর একটা প্রেস মিট এই মুহূর্তে দেখানো গেল না, আমাদের কাছে রয়েছে। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে আমরা দেখেছি তালিকায় আমাদের বেরিয়েছে 6 জন ধৃতরাষ্ট্র। কেন? মহাভারতের ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, কিন্তু আমরা যখন এসআইআর এর এই ষষ্ঠ তালিকা হয়, আমরা 6 জন ধৃতরাষ্ট্র পেয়েছি। কারণ এক একজনের আন্ডারে, মানে একজন বাবার আন্ডারে 100 জন করে ছেলের নাম পাওয়া গেছে। তাই এমন বীর্যমান পুরুষরা আমাদের রাজ্যে কোথায় রয়েছে? 100 জনের বেশি, 350 জন, 349 জন একজনের সন্তান সন্ততি। আমি নীলাদ্রি বাবুর বক্তব্যটা শুনে আমি তোমাদের কাছে আসবো। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস কোথাও একটা মেসেজ পাঠাতে চাইছে ভারতীয় জনতা পার্টির কাছে, যে আমরা সংসদে বিরোধী দল হলো আপনাদের পাশে আছে। আমি ইন্ডিয়া জোটের সাথে আমরা নেই, ইন্ডি জোটের সাথে নেই। আপনারা এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে সেটাকে বন্ধ করুন, একটা জোড়াতালি দিয়ে তালিকা করে নির্বাচন হয়ে যাক। আমরা এইভাবে যেভাবে এসআইআর চলছে এভাবে এগুলে আমরা হয়তো বিপদে পড়ে যাব। এভাবে এসআইআর বন্ধ করা হোক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে এসআইআর বন্ধ করা যাবে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেও একটা বন্ধুত্বের মেসেজ দিতে চাইছেন। আমরা বিরোধী হলেও বন্ধু দল, আপনারা এসআইআরটা বন্ধ করুন, নিয়ন্ত্রণ করুন নির্বাচন কমিশনকে, যাতে নিয়ন্ত্রণ করার এখতিয়ার সুপ্রিম কোর্টেরও নেই বলে সুপ্রিম কোর্ট স্বীকার করেছে। সেখানে দাঁড়িয়ে এটা একটা কৌশলী চাল, কারণ তৃণমূল এসআইআর এর কারণে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। আমার এটাই একজন বিশ্লেষক হিসেবে মনে হচ্ছে। একদমই। আমি সরাসরি আবারও প্রীতমদার কাছে চলে যাবো। প্রীতমদা যেটা নীলাদ্রি বাবু বললেন এবং যে বিষয়টা আমি একটা স্পষ্ট করলাম, যে এবং যেটা শুভেন্দু অধিকারীও বলেছেন যে আমরা রোহিঙ্গা, বাংলাদেশি এবং যারা অনুপ্রবেশকারী তাদের বাদ দেওয়ার জন্যই এসআইআর প্রক্রিয়া যারা এখানকার বাসিন্দা তাদের কাগজ সঠিক নথি নাই থাকতে পারে, সবাই তো শিক্ষিত নয়, সবার মাধ্যমিকের বা সেই সময়কার কাগজ নেই। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা কথা অনভিজ্ঞের মতোই বলা যেতে পারে বলে ফেলেছিলেন অন স্টেজ, যে অভিষেক কি করবে, যারা 2002 সালে আগে জন্মায়নি তারা কি করবে? আমাদেরও 2002 সালে যখন ভোটার তালিকা হয় আমরাও সেই তালিকায় ছিলাম না, কিন্তু আমাদের বাবা মা তাদের ভোটার কার্ড বা তাদের মাধ্যমিকের সময় সার্টিফিকেট বা যদি তারা অশিক্ষিত হন সেক্ষেত্রে তাদের জমি দস্তাবেজ, জমি জরিপ এবং তাদের ঠাকুমা দাদুর কিছু না কিছু একটা প্রত্যেকটা মানুষের কাছে বৈধ ভোটারের কাছে থাকা উচিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার এসআইআর এ একটা অশান্তি সৃষ্টি হচ্ছে এবং এসআইআর এ কোথাও না কোথাও গিয়ে কিন্তু বাধা দিচ্ছে রাজ্য প্রশাসন। এবং আজ লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস, সেই সিদ্ধান্তে ভর করে কি তৃণমূলের একলা চরণনীতি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। আপনার প্রতিক্রিয়া নেই? প্রথম কথা দেখুন, আজকে আমরা যখন ছোট ছিলাম 2005 সালের 4 আগস্ট মমতা ব্যানার্জি তখন বিরোধী দলনেত্রী, ওনার থেকে প্রথম জানতে পেরেছিলাম সংসদে যে প্রায় 1.5 কোটি বাংলাদেশ থেকে এখানে এসে অনুপ্রবেশকারীরা ভোটার হয়ে গেছেন। আমরা প্রথম তার থেকে জানতে পেরেছিলাম। আমরা জানতে পেরেছিলাম এই 2025-এর প্রথমের দিকে আপনার নেতাজি ইন্ডোরে, যে এখানে ভবানীপুরেও প্রায় 45,000-এর মতো অনুপ্রবেশকারীরা ঢুকে এখানকার ভোটার হয়ে গেছেন। আমরা জানতে পেরেছিলাম ওনার থেকে প্রথম যে পশ্চিমবঙ্গের প্রচুর লোকেরা তখনকার সময় উনি 1.5 কোটি সংখ্যা দিয়েছিলেন 2005 সাল, আর এটা 2026, প্রায় তোমার 20 বছর। তো আফটার 20 ইয়ার্স পরে এই 1.5 কোটি যে প্রায় 2-2.5 কোটি হয়ে গেছে, যেটা আজকে চারিদিকে দেখলেই বোঝা যায়। তুমি যদি আজকে আমি যেখানে বসে আছি কথা বলছি এই কসবা বিধানসভায়, এই কসবা বিধানসভা আজকে অনেক ফেমাস, সারা পৃথিবীতে ফেমাস হয়ে গেছে একটা ছোট জায়গার জন্য। কি জায়গা? একটা ঘোষের ভেরি বলে এখানে একটা জায়গা ছিল, সেই ঘোষের ভেরিটাকে ভরাট করে এখানে গুলশান কলোনি বলে একটা কলোনি স্থাপন হয়েছে। সেই কলোনিতে তোমার লোক থাকে 3 লাখ। বিভিন্ন সংবাদ
সংবাদপত্রের রিপোর্টে আমরা দেখতে পেয়েছি, বলছে যেখানে লোক থাকে 3 লাখ এবং সেই 3 লাখ লোকের জনসংখ্যার মধ্যে মাত্র 2,500 এসআইআর ফলে মাত্র 2,500 ভোটার। তো যখনই এসআইআর শুরু হয়েছে, এই যে পালাতে আমরা দেখেছি বারবার পালিয়ে যাচ্ছিল, তারা কারা? তারা যারা ঢুকে পড়ে আমরা জল জঙ্গল জমিন হিন্দু হোমল্যান্ডের সবটা ক্যাপচার করে নিচ্ছে, ভারতীয় মুসলমানদেরও সবটা ক্যাপচার করে নিচ্ছে, আমাদের সংস্কৃতি থেকে শুরু করে, আমাদের মাটি থেকে শুরু করে, আমাদের সভ্যতা থেকে শুরু করে, আমাদের চাকরি থেকে শুরু করে, আমাদের রিসোর্সের থেকে শুরু করে সব ক্যাপচার করে নিচ্ছে। সেটা আমরা দেখতে পেয়েছি। এসআইআর না হলে আমরা এখানকার যারা বড় বড় ধৃতরাষ্ট্র আছে, ধৃতরাষ্ট্রের থেকেও বড় এখানকার পশ্চিমবঙ্গ ধৃতরাষ্ট্ররা আছে, যাদের তোমার কারো 350, কারো 450 করে তার সন্তান সন্ততি, আমরা জানতে পারতাম না। আমরা এসআইআর না হলে আমরা বুঝতেই পারতাম না যে আজকে হাকিমপুর থেকে যখন যারা পালিয়ে যাচ্ছে, তারা যখন আমাদেরকে বিভিন্ন বিরোধীরা বলতে কোথায় রোহিঙ্গা, রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা কেমন দেখতে, আমাদের একটু দেখাও। এসআইআর পরে আমরা দেখতে পেয়েছি হাকিমপুরে বলছে যে আমি আজকে বাংলাদেশ থেকে ঢুকে গেছি, কক্সবাজার দিয়ে ঢুকেছি, আমি এই টাইমে ঢুকেছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে বলছে সহকর্মী বলছে আমরা রোহিঙ্গা। আমরা এসআইআর না জানতে পারতাম না। এই আমি যেখানে কথা বলছি তার অনতি দূরে বারুইপুরে ওখানে প্রায় তোমার রোহিঙ্গা কলোনি হয়ে গেছিল। আজকে তুমি ওখানে যাও, এসআইআর ফলে সেখান থেকে সব পালিয়ে গেছে। কিছু লোক পালিয়ে গেছে, কিছু লোক এখানকার এই ভারতবর্ষের পৃষ্ঠভূমি এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে 550 কিলোমিটারের বর্ডারের সেভেন্সিং দেওয়ার জন্য মমতা ব্যানার্জি জমি দেয়নি। সেই জন্য হাইকোর্ট আইনগত ভাবে জোরে জোরে দুটো থাপ্পড় দিয়েছে মমতা ব্যানার্জির গালে এবং বলেছে 31শে মার্চ 2026-এর মধ্যে ইমিডিয়েটলি জমি দেন। কেন দেননি? আমরা দেখতে পেয়েছি দেননি হচ্ছে যেই অনুপ্রবেশকারীর কথা আজকে মমতা ব্যানার্জি বলতেন, সেই অনুপ্রবেশকারী আজকের দিনে মমতা ব্যানার্জির ভোটার হয়ে গেছে। মমতা ব্যানার্জি সেই জন্য আজকে মমতা ব্যানার্জির মেয়র ওই অনুপ্রবেশকারীদের নিয়ে গঠন করা বিভিন্ন স্থানকে আজকে মিনি পাকিস্তান বলছেন। আজকে কত বড় লজ্জার বিষয়। আজকে এই বামফ্রন্ট যখন ছিলেন তোমার বুদ্ধদেব ভট্টাচার্য একটা বলেছিলেন খারিজি মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, ওটা বলার সাথে সাথে যে জামাতি ভোটটা আছে সেটা মমতার দিকে শেফট হয়। আজ মমতা ব্যানার্জি তখনকার দিনে যে কথা বলতেন যে খারিজি মাদ্রাসায় তোমার আজকে যেভাবে করে জঙ্গিরা পয়দা হচ্ছে, 7 শেখ হচ্ছে তার উদাহরণ, সেইখানে আজকে তাদের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদেরও খেপিয়ে তুলছেন। আমরা দেখেছি যে তোমার এনআরসির কথা বলে এর আগে তোমার আমাদের মুর্শিদাবাদে কি করে খেপিয়ে তুলেছিলেন। একটু আগে আমার সাদ্দাম ভাই বলছিল, আজকে সাদ্দাম ভাই বলুক তো তোমার যে বেলডাঙ্গায় কয়েকদিন আগে যে ভুয়ো খবর ছড়িয়ে আমাদের সম্পত্তি ঠিক ওই এনআরসি ভুয়ো খবর ছড়িয়ে যেভাবে ধ্বংস করা হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? তার বিরুদ্ধে যখন এনআইএ হচ্ছে, তার বিরুদ্ধে সরকারি মানে পশ্চিমবঙ্গ সরকার এনআইএ যেন না হয়, এখানকার যেন জঙ্গিরা ধরে না পড়ে, তার বিরুদ্ধে আমার যদি সুপ্রিম কোর্টে আবার থাপ্পড় খাবে। কিন্তু এই যে বারবার আমার তোমার ট্যাক্সটা খরচা করে এই ভারতবর্ষকে আজকে দারুণ ইসলামে পরিণত করার যে চক্রান্ত করছে, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি জামাতিদের এবং নকশালদের সাপোর্ট নিয়ে 2011 ক্ষমতা এসেছিলেন। তার উদাহরণ তোমাকে দিচ্ছি, নকশালদের আজকে যাদবপুরের ভারতের টুকরে টুকরে হঙ্গে যারা বলতো, তাদের সেরকম কিছু নেতাকে নিয়ে সাদ্দামদের মতো টিএমসিপি করা ছেলেদের বঞ্চিত করে তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন রকম সরকারি পদে বসিয়েছেন। আর যারা জামাতি নেতা, যারা তোমার জঙ্গি, সেরকম সিমি ফাউন্ডার মেম্বার কে আজকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তো সুতরাং এই যে তোমার দারুল হারাপ যখন 40% নিচে থাকবে তখন দারুল হারাপ, আর দারুল হারাপ তোমার 40% উপরে যখন হয়ে যাবে মুসলমান সম্প্রদায়, যেই সিস্টেমটা আছে, যেই সিন্ড্রোমটা বাংলাদেশকে আজকে ভুগছে, সেই সিন্ড্রোমটা এখানে চালু করার জন্য, মিনি পাকিস্তানে সত্যিকারে পরিণত করার জন্য আজকে যে চলছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি বারবার সেটাকে মদত দেওয়ার জন্য সেই ওয়াকআপ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে সব সময় ভারতীয় মুসলমানরা, যারা ভারতীয় মুসলমান বলে সগর্বে বলে, যারা নাপাক বলে 2007 তোমার 1947 এখান থেকে চলে যায়নি, যারা পাক বলে এই মাটিতে থেকে গেছে, মাটিকে ভারত মাতা কি জয় বলে বন্দে মাতরম বলে এই মাটিতে থেকে গেছে, তাদেরকে ভুল ভাবে বার্তা দিয়ে তাদেরকে অস্ত্র করে বারবার বাংলা বাঙালি বলে বাংলা বাঙালিকে সবচেয়ে বেশি আজ খাজত নিচে নিয়ে এসছেন এই মমতা ব্যানার্জি। সেটা আজকে বাঙালিরা বুঝে গেছে বলে উনি আজকে নাটক করার জন্য সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্ট সেই জন্য
বলেছে যে আপনার কথা শুনবো না, আপনার এবেল লয়ার আছে আপনি তার কথা শুনবো, কিন্তু মমতা ব্যানার্জি শোনেননি। মমতা ব্যানার্জির কোনো কথা সুপ্রিম কোর্ট শোনেনি, মমতা ব্যানার্জির কোনো কথা সুপ্রিম কোর্টে অফিসিয়ালি অ্যাডমিসেবল হয়নি। মমতা ব্যানার্জিকে আইনি দুটো থাপ্পড় মেরে সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছে, এসআইআর বন্ধ হয়নি। এবং আমাদের যে স্লোগান, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল হিসেবে যে স্লোগান নো এসআইআর নো ভোট, সেই দিকে যে কনস্টিটিউশন বডি ইলেকশন কমিশন সেটাই বলেছে এবং সুপ্রিম কোর্ট তাই বলেছে। আমি এই জায়গাতেই সরাসরি সাদ্দামদার কাছে যাবো। সাদ্দামদা, যেটা প্রীতম বাবু যেটা সরাসরি অভিযোগ তুললেন, এই যে গুলশান কলোনি বা বিভিন্ন জায়গাগুলো এসআইআর যখন প্রথম শুরু হয় বা খসড়া তালিকা, তখনও এসআইআর এর প্রক্রিয়া এত দূর অব্দি গড়ায়নি। আমরা টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা দেখিয়েছি যে বিভিন্ন মানুষ পালিয়ে যাচ্ছেন এবং যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের মুখে, তারা কোনো উত্তরই দিচ্ছেন না, তারা রীতিমতো পালিয়ে যাচ্ছেন। এবং এই যে তোমাদের ক্যামেরা পার্সন তোমাদের রিপোর্টারদের মারছে, সেটা বলো কারা মারছিল, তারা কারা? সেই চিত্রটা টিভিতে পর্দায় ফুটে উঠেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারা who are they? They are the অনুপ্রবেশকারী and maximum supported by TMC. আমি এই প্রসঙ্গে তোমাদের রিপোর্টারদের মার্কেটে দেখেছি পালিয়ে গেছে এবং এই যে বিভিন্ন জায়গায় বলতে দাও বুঝিয়েছিলেন। এবার এইখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে অবৈধ নির্মাণ, এই যে গুলশান কলোনি বা আপনি পিকনিক গার্ডেনের যে জায়গা তিলজলা, ওই এরিয়া আপনি গেলে যে দেখতে পাবেন অবৈধ নির্মাণ প্রচুর হাজার হাজার। কিন্তু মেয়রের কাছে যখন আপনি প্রশ্ন করবেন, যখন বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়ে, বড় বাজার ছিল না, গভর্নমেন্টের কাছে নথি ছিল না, কিন্তু এত অবৈধ নির্মাণ, এত লাখ লাখ মানুষ থাকছেন কি করে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে? এবং ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে, এরকম তথ্য পাওয়া গেছে এবং আমাদের অপারেশনে এরকম ভিডিও রয়েছে। ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে কিভাবে? কোনো মানুষ বাইরে থেকে এসে একটা আধার কার্ড, সচিত্র পরিচয়পত্র ভারতীয়দের আধার কার্ড তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে হ্যাঁ শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এসআইআর এর পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মৃতদের যত সংখ্যা আছে তুমি বাদ দিতে পারো, কিন্তু একটাও বৈধ ভোটার বাদ দিতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যারা বাংলা ভাষায় কথা বলে, সেই বাংলাকে দখল করার জন্য তারা একদম মরিয়া হয়ে উঠেছে। তারা আগের বিধানসভা ভোটে এসেছিল পরিযায়ী পাখির মতো, মানুষের সাথে পাশে থাকে না, দিয়ে বিধানসভা ভোটে তারা একদম লেজে গোবরে হয়ে একদম বাড়ি চলে গেছে। বারে বারে প্রত্যেকটি রাজ্য তারা দখল করার স্বপ্ন দেখছে, তারা দখল করতে পারছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে বাংলা ও বাঙালির নিজস্ব ঐতিহ্য, সভ্যতা, কৃষ্টি, কালচার আছে, সেখানে বারে বারে মানে হচ্ছে বাঙালিদের কাছে ধরাশায়ী হচ্ছে। তাই এই বাংলা দখল করার জন্য তারা একটা চক্রান্ত করেছে, সুপরিকল্পিত চক্রান্ত। যে কি চক্রান্তটা? যে আমরা ভোটারদেরকে যদি বাদ দিয়ে দিতে পারি এবং আমরা যদি আমাদের নিজের পছন্দ মতো যদি ভোটার তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা জিততে পারবো। আমরা একটা সময় দেখতাম যে ভোটাররা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করতো, আর এখন আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এক মিনিট, আমি একটা জায়গায় সাদ্দামদাকে আটকাবো। সাদ্দামদা, আপনি যদি টিভি ফলো রাখেন এবং বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখতে থাকেন, আপনি দেখতে পাবেন ঠিক দুদিন আগেই দেখানো হয়েছে যে লম্বা লাইন। কেন? এসআইআর এর শুনানিতে কাগজপত্রে মানুষের ভুল রয়েছে, সেখানে অনেকে 2-3 জন তারা সংখ্যালঘু সম্প্রদায়, সেটা যদিও ওখানে বড় প্রসঙ্গ নয়। সেখানে বলছে যে যখন জিজ্ঞেস করা হচ্ছে ক্যামেরার সামনে যে কেন ডেকে পাঠিয়েছে, তখন তারা বলছেন যে আমরা 4 ভাই, এখানে হয়েছে 6 ভাই, ওই জন্য সংশোধন করতে এসেছি। এত ভুল কি করে হয়? নাগরিক পঞ্জিতে এত ভুল, এত মানুষ লাইন দিচ্ছে, কারোর পদবি ভুল, কেউ বলছে তার আন্ডারে, বলছে এটা সম্পূর্ণভাবে ইসিআইয়ের দায়িত্ব। বিভিন্ন জায়গায় যদি নথি ধরে বলি, বসিরহাটে দেখানো হচ্ছে 41 বছর বয়সী ভদ্রলোক, তিনি দাদু হয়ে গেছেন এবং তার নাতি ভোটার হয়ে গেছে। এইরকমও মানে চিত্র সামনে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, অযথা ভাবে মানে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। এআই এর নামে, এআই যদি ন্যূনতম একটা টেকনিক্যাল যদি ভুল থাকে, সেই ভুলটাকে যদি আমার ফেসের সঙ্গে যদি আলাদা কাউরি ফেস মিলে যায়, তাহলে তাকেও ডাকছে। নামের যদি স্পেলিং এর ক্ষেত্রে যদি একটা পেজ থাকে, তাকেও ডাকছে। নামের স্পেলিং এ যদি একটা আলফাবেট যদি চেঞ্জ থাকে, তাকেও ডাকছে। যদি ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকে, তাকেও ডাকছে। এবং ওই নামের সঙ্গে যদি ওর বাবার নামের যদি কোনো
কারোর যদি মিল থাকে তাকেও ডাকছে, একটা বাড়ির 5টা বাচ্চা না 6টা বাচ্চা তাকেও ডাকছে, সে তার পদবি কি, বিবাহের পর যে পদবিগুলি চেঞ্জ হয় তার জন্য ডাকছে। এত যদি জটিল করে, যখন এসআইআর শুরু হলো তখন কিন্তু বলেছিল যে 2002 এর সঙ্গে এসআইআর মানে হচ্ছে নামের কোনো ভুল বা কোনো পরিবর্তন নয়, 2002 এর যা নাম ছিল সেটাই প্রত্যেককে লেখার জন্য অনুরোধ করেছিল। প্রত্যেকেই লিখেছিল যার যেটা ভুল আছে ঠিক আছে যেটাই আছে সেটাই বানাচ্ছে 2002 এর ফর্ম ফিল আপের সময় করেছিল। কিন্তু ফর্ম ফিল আপের পর আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে মানে হচ্ছে একবার ডকুমেন্টস চেঞ্জ হচ্ছে, কোনো সময় আধার কার্ড লাগছে, কোনো সময় আধার কার্ড লাগবে না, কোনো সময় ডোমিসিয়াল লাগবে, কোনো সময় ডোমিসিয়াল লাগছে না, কোনো সময় মাধ্যমিকের সার্টিফিকেট গ্র্যান্ট হচ্ছে, কোনো সময় হচ্ছে না, কোনো সময় অ্যাডমিট লাগছে, কোনো সময় অ্যাডমিট লাগছে না, বিভিন্ন ভাবে বিভ্রান্ত করা হচ্ছে। এআই এর নামে এআই পরিচালনা করছে। আমরা বারে বারে আমাদের দলের তরফ থেকে বলছি যে এআইটা সম্পূর্ণ পরিচালনা করছে বিজেপির পার্টি অফিস থেকে, বিজেপির আইটি সেল থেকে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। যে সমস্ত মানুষজনের মানে হচ্ছে বন্যায় তাদের নথি ভেসে চলে গেছে, যারা ভারতবর্ষের আদিম আদিবাসীরা, তাদেরকে পর্যন্ত ডাকছে। বর্ধমান থেকে শুরু করে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষকে একদম হয়রানি ছাড়া আর কিছু বলতে পারবো না। সেই জন্য এত বেশি লাইন পড়ে যাচ্ছে যে আমরা বারে বারে দেখছি যে সেগুলোর কিন্তু সঠিক সমাধান হচ্ছে না। কখনো আই কার্ড জমা দেওয়া হচ্ছে, দিয়ে বলছে আবার একবার একজনের 3বার 4বার করে হিয়ারিং এর নামে ডাকা হচ্ছে। একবার যদি হিয়ারিং এ সন্তুষ্ট না হয়, বিএলও সার্টিফিকেট দিচ্ছে যে আমি তাকে চিনি, আমি তার পরিচয় জানি, আমি তার ডকুমেন্টস গুলো সব সাবমিট করলাম, তারপরেও বারে বারে ডাকছে। তাহলে বিএলও কে দিয়েই কেন ডাকা হচ্ছে? এটা কিন্তু বারবার একটা চক্রান্ত পশ্চিমবঙ্গের মানুষজনদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলা ভাষায় কথা বলে সেই রাজ্যকে দখল করতে হবে, পশ্চিমবঙ্গকে দখল করতে হবে। এটা দখলের চিন্তা ভাবনা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা নয়। সেই জন্য বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মৃতদের তুমি বাদ দাও, কিন্তু বৈধ একটাও ভোটারকে আমি বাদ দিতে দেবো না। আজকে বলছে যে বাংলাদেশ থেকে চলে আসছে, তাহলে বর্ডার কার দায়িত্বে? বর্ডারের দায়িত্বটা তো বুঝতে হবে। 2014 সালের আগে বর্ডার নিয়ে নরেন্দ্র মোদী বলছিল যে কেন্দ্রীয় সরকারের অধীনে বর্ডার। যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় চলে এলো তারপর বলছে রাজ্য সরকারের। আজকে অমিত শাহ থেকে শুরু করে বারবার যে মন্তব্যগুলো করছে একদম চাটুকারে পরিণত হয়ে গেছে, যে তাদের মন্তব্যে কোনো সঠিক তথ্য নেই। বলছে এখন রাজ্য সরকার নাকি তারা বর্ডার পাহারা দিচ্ছে, রাজ্য সরকার নাকি ঢুকিয়ে দিচ্ছে। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি করছে, বিএসএফ তারা কি করছে? যদি রাজ্যের যদি ক্ষমতা থাকে তাহলে তো হয়তো আরো বেশি পরিমাণে ঢুকতো, কিন্তু বিএসএফ তো আটকাবে। বিএসএফ তো এটা হ্যাঁ না ভুল ঢুকতো না, প্রমাণ করে দিলে রাজ্য সরকার কেন রাজ্য সরকার কোনোভাবে এটা বরদাস্ত করে না। এবার যদি হিন্দিভাষী এলাকা ছিল সেই হিন্দিভাষী এলাকায় কিছু কিছু মানুষ ছিল, হিন্দিভাষী এলাকায় কিছু কিছু মানুষ ছিল যারা বিহার বা অন্যান্য রাজ্যে ভোট ছিল, ভোটের সময় তারা ভোট দিতে গিয়েছিল, আবার ফিরে আসে। বিভিন্ন কাজের সময় তারা কাজের জন্য বাংলাতে আসে, তারা কাজের জন্য বাংলাতে আসে, আবার কাজ নিয়ে বিভিন্ন রাজ্যে চলে যায়। এগুলো বিভিন্ন রাজ্যে এক একটি জায়গাতে যে মানুষজন থাকবে এটা নয়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভুলভ্রান্তি ইনফরমেশন ছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। শুধুমাত্র বিভ্রান্ত করা হচ্ছে। এরা বাংলার মনীষীদের বিভ্রান্ত করে, এরা বাংলার সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, এরা আদিবাসীদের বিভ্রান্ত করে, এরা পশ্চিমবঙ্গের সমস্ত সিস্টেমকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করে নাম কেটে বাদ দিয়ে তারা ক্ষমতা দখলের একটা চেষ্টা করছে। আমি নীলাদ্রিদার কাছে যাবো। নীলাদ্রি বাবু, যেটা সাদ্দাম দা অভিযোগ তুললো যে বিএসএফ কি করছে, এবং যেটা প্রীতম বাবু বললেন যে তারা আসছে এবং তারা ফিরছেন। এই যে আমরা জানি কোথাও বাইরে থেকে আইনি ভাবে আসতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, পাসপোর্ট তৈরি হচ্ছে, ভিসা তৈরি হচ্ছে, কিন্তু সেই ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাচ্ছে তাহলে সেই নথি কেন থাকছে না যে তারা ফিরলেন কিনা? এবং এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন উঠছে যে যেটা সাদ্দাম দা সরাসরি অভিযোগ তুললেন যে বাইরে থেকে মানুষ অনুপ্রবেশ করছে, কিন্তু অনুপ্রবেশকারীরা তারা যখন আবার ফিরছেন না, মানে সেই জায়গায় সেই নথিপত্র কারা দেখবে, সেই নথিপত্র চেক হচ্ছে না কেন? এবং আজকে যে এসআইআর আরেকটা প্রশ্ন উঠে যাচ্ছে যে
এটা আপনি রাজনৈতিক বিশ্লেষক, আপনি নিরপেক্ষভাবে অবশ্যই বলবেন, দল নিরপেক্ষ হয়ে, যে আমরা তো দেখলাম কালকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছে, সেখানে কিছু রায় রাজ্যের পক্ষে গেছে, কিছু একদম রায় কেন্দ্রীয় সরকারের গালে চড় মেরেছে, কেন্দ্রীয় সরকারের গালে, ইসিআই এর গালে চড় মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বাংলা মানুষের জন্য একদম সঠিক করেছেন। আমি সাধারণকে একটু সংগ্রহ থাকার জন্য অনুরোধ করছি। বলা হয়েছে যে মাইক্রো অবজারভার নিয়োগ করবে রাজ্য, সেখানে রাজ্য মেনে নিয়েছে এবং আজকে বিকেল 5টার মধ্যে মাইক্রো অবজারভার দেওয়ার কথা। কিন্তু একটা কথা যেটা না বললেই নয়, কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে এই যে 2002 সালে যে ভোটার লিস্ট, লাস্ট 2002 সালে নাগরিকপঞ্জি গণনা হয়েছিল, আমি সেই সময় ভোটার লিস্টে ছিলাম না, আমার বাবা মারা ছিল, আপনি ছিলেন। সেই সময় কি এই ধরনের এতটা একটা চাঞ্চল্যকর পরিস্থিতি, এতটা মানুষের মধ্যে ভয় ভীতি, এইরকম যে একটা হেফাজত এবং একটা মানে চাপানোতর, এবং বেশিরভাগ করে বলতে গেলে নিম্নবিত্ত প্রান্তিক এলাকার মানুষদের মধ্যে যে পেশা নিয়ে ভয় আতঙ্ক, সেই জিনিসটা কিন্তু এই সময় ছিল বলে তারা বলতে পারছেন। এবং আমি যখন আমার বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞেস করছি, তারা বলছে যে ভোটার লিস্টে নাম উঠে গেছিল, কিভাবে উঠেছিল মনে নেই, আমাদের নাম এসে গেছিল। কি বলবো? না, প্রথম কথা আপনি বুঝুন, 2002 সালে এসআইআর হয়েছে, সেই এসআইআর 3-4 মাসেই শেষ হয়েছিল। 2003-এর ফেব্রুয়ারিতে বাংলা এসআইআর শেষ হয়েছিল, সারা ভারতে 2 বছর ধরে হয়েছিল। তারপর 2004 সালে যে নির্বাচন হয় লোকসভা, সেই নির্বাচনে বাম দল 42টার মধ্যে সম্ভবত 35টা আসন পেয়েছিল, আর তৃণমূল প্রধান বিরোধী দল একটা আসনে নেমে এসেছিল। অর্থাৎ এসআইআর হলেই যে শাসক দলের সেটব্যাক হবে, এটা কিন্তু অতীতের দৃষ্টান্ত বলে না, প্রথম কথা। 2 নম্বর, 2005 সালের 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন লোকসভায়, সেই বক্তৃতা যদি আমি শুনি, সেখানে তিনি বলছেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা বিরাট সংকটের সৃষ্টি করছে, এবং সেই অনুপ্রবেশের জন্য তিনি তৎকালীন সিপিএম সরকারকে দায়ী করছেন। তাহলে প্রশ্ন উঠে যায়, 2005 সালে অনুপ্রবেশের জন্য যদি সিপিএম সরকার দায়ী হয়, তাহলে 2026 সালে অনুপ্রবেশে কেন বিজেপি সরকার কেন্দ্রে দায়ী হবে, কেন তৃণমূল তার দায় নেবে না? 3 নম্বর, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী বলছি। 3 নম্বর, বামেরা জিতেছিল, আপনাকে আমি বললাম, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন, আপনার থেকে যদি কেউ 20 টাকা নিয়ে নেয়, তাহলে আমায় টিউশনি করে সেই টাকাটা পুষিয়ে দিতে হবে। এবং তারপর তিনি বলেছেন, এবার বিজেপির সমর্থকরাও আমাকে ভোট দেবে। অর্থাৎ এসআইআর হওয়ার ফলে যে তৃণমূলের ভোট কমবে, এটা উনি স্বীকার করে নিয়েছেন। 20 টাকা নিয়ে নেয়, অর্থাৎ যদি ভোট চলে যায়, তাহলে প্রশ্ন উঠছে, যদি এসআইআর হওয়ার ফলে বামেদের ভোট বাড়ে, তাহলে তৃণমূলের কেন ভোট কমবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, উনি তো স্বীকার করেছেন। আসলে এটা একদিকে ইঙ্গিত করছে যে তৃণমূল কংগ্রেস তো 2019-এ 34 থেকে 22-এ নেমে এসেছিল, 21-এ তারা প্রত্যাবর্তন ঘটে বিরাট ভাবে, আর 24-এও সেই ধারাটা বজায় রেখেছে। এই যে 21-এর প্রত্যাবর্তন, 24-এর ধারাটা বজায় রাখা, এটা কি ভুয়ো ভোটারের ভোটে? সাদ্দাম ভাই বলছিলেন বারবার বাঙালিদের বাদ দেওয়া হচ্ছে, হয়তো সত্যিই বলছেন, কারণ বাংলাদেশের মানুষরাও কি বাঙালি? প্রশ্ন যেটা উঠে যাচ্ছে, বাংলাদেশের বাঙালিরা কি ভারতীয় অবাঙালিদের থেকে তৃণমূলের কাছে বেশি গ্রহণযোগ্য? তৃণমূল কি পশ্চিমবাংলাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশকে অন্তর্গত করতে চাইছে? এটা কিন্তু কার্যত তৃণমূলের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। এর ফলে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে ভোটটা ছিল, সেটা সংঘবদ্ধ হতে পারে বিজেপির মাধ্যমে। কারণ এই ভয়টা কার্যত হচ্ছে, এই বাঙালি প্রীতির ফলে তৃণমূল একটা বাংলাদেশি প্রীতি তৈরি হয়েছে, এবং তারা ভারতীয় অবাঙালিদের থেকে বাংলাদেশি বাঙালিদের বেশি পছন্দ করছে। এবং ঠিক এই কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নীলাদ্রি বাবুর কথা আমি শুনতে পাচ্ছি না, মনে হয় কোনো নেটওয়ার্কের সমস্যার জন্য ওনার কথা শুনতে পাচ্ছি না। ওনার বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা অনুষ্ঠানের একদমই শেষ লগ্নে দাঁড়িয়ে আছি, তো সেই জায়গা থেকে শুরু করে যেহেতু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি ইতিমধ্যে এই মুহূর্তে সাদ্দামদার কাছে আবারও চলে যাচ্ছি। সাদ্দামদা, যেটা নীলাদ্রি বাবু অভিযোগ তুলে দিলেন যে 2005 সালে যখন বাম শাসন ছিল, তখন মুখ্যমন্ত্রী নিজ দাঁড়িয়ে বলেছিলেন যে তারা বামেরা অনুপ্রবেশকারী ঢুকছে, তাহলে এবার কি অনুপ্রবেশের দায়িত্ব তৃণমূলের? কি বলবেন? বাংলাদেশের বর্ডার কি শুধু পশ্চিমবঙ্গে? বাংলাদেশের বর্ডার তো শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের বর্ডার আরো অন্যান্য অনেক রাজ্যে আছে, সেখানে কিন্তু কোনো জায়গায় এসআইআর হচ্ছে না।
তাই এখন যেহেতু পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা দখল করতে পারছে না, সেই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই শুধুমাত্র এই এসআইআর, এই রাজনৈতিক চরিতার্থ করার জন্যই শুধুমাত্র মানুষের নাম কাটা বাদ দেওয়া এগুলো করছে, এছাড়া কিন্তু বিশেষ কিছু নয়। তারা ভাবছে যে আমরা যদি এই মানুষজনের যদি নাম কাটতে পারি, বাদ দিতে পারি, যদি ভোটার লিস্ট যদি আমরা আমাদের পছন্দ মতো তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমরা ভোটে জিতবো। না হলে কিন্তু বাংলার মানুষ আমাদের বারে বারে প্রত্যাখ্যান করছে, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বাংলা থেকে, আমাদেরকে কিন্তু এবারেও তাড়িয়ে দেবে। এই ভয়ভীতি থেকেই তারা কিন্তু এসআইআর এর নামে ভোটার লিস্ট তৈরির কাজ তথা ইসিআই বিজেপির হয়ে দালালি করছে বা বিজেপির হয়ে কাজ করছে। এটা কিন্তু আমরা পরিষ্কার, আমরা দলের তরফ থেকে এটা বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে যারা মৃত ভোটার তাদেরকে বাদ দিন, কিন্তু আমরা কিন্তু বৈধ মানুষজনদের বাদ দিতে দেব না। তার জন্য দিল্লি পর্যন্ত যেতে হয়েছে, দিল্লি পর্যন্ত যাব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় সরকার এবং ইসিআই এর কাছে যে অ্যাপ্লিকেশন করেছিল, আমরা সেই মতো আমরা সুদুত্তর বা আমরা সঠিক কোনো ওয়ে পাইনি, সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সকলের আস্থা আছে, আমাদের ভালোবাসা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন বাংলার জন্য ভালো হবে এবং বাঙালির জন্য ভালো হবে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের মানুষজনের উপকার হবে। এটা আমরা বারে বারে আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেই মতোই কিন্তু সুপ্রিম কোর্ট যে রায়গুলি পরবর্তীকালে দিয়েছে, যে ডোমিসিয়াল মানে হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে বা ডোমিসিয়াল দেওয়া যেতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ভুল বলছো, হ্যাঁ ভুল বলছো, অনলাইনে ভুল বলো না ভাই। একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আছি আমি। সদ্দামদার বক্তব্যটা শেষ করি, আমি প্রীতমদার কাছে শেষে আমি প্রীতমদার কাছেই যাব। সদ্দামদা আপনি শেষ করুন সংক্ষেপে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলি করেছিলেন যে এখানে মাইক্রো অবজারভারের নামে বিজেপির যে প্রতিনিধিরা তারা ভোটার লিস্টকে প্রভাবিত করার চেষ্টা করছিল, বাঙালি মানুষদের হেনস্থা করার চেষ্টা করছিল, সেই মাইক্রো অবজারভাররা আর কিন্তু সেই দালালি করতে পারবে না, বিজেপির মানে ভোটার লিস্ট তৈরি করতে পারবে না। এটা সুপ্রিম কোর্টে একটা বড় আমাদের নৈতিক জয় বলে আমরা মনে করছি। একদমই। আমি শেষ মুহূর্তে শেষ করার আগে অনুষ্ঠান প্রীতমদার কাছে চলে যাবো। প্রীতমদা কিছু প্রতিক্রিয়া দিতে চাইছেন সাদ্দামদার কথা? কথা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গের নিজস্ব একটা আইন আছে, 2009 সম্ভবত সেই আইনটা পাস হয়েছিল। নন বেঙ্গলিদের ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে অনলি ফর সাম গভর্নমেন্ট জব এন্ড অল দিস থিংস। সুতরাং সেই ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেড হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মমতা ব্যানার্জিকে দুটো গালে দুটো চর মেরেছে আইনি প্রক্রিয়া সুপ্রিম কোর্ট, বলেছে যে 8,500 যে আপনাদের কাছে গ্রুপ বি এমপ্লয়ি চাওয়া হয়েছে আপনি দেননি কেন। সুতরাং সুপ্রিম কোর্টের গুতো খেয়ে মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সেই লিস্টের মধ্যে আপনারা পঞ্চায়েত থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কন্ট্রাকচুয়াল লোকেদের লিস্ট দিয়েছেন। সেই জন্য আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের তোমার পিটিশন দেব। সুপ্রিম কোর্টে অবমাননা করেছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কোনোরকমভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি জঙ্গি মুসলমানদের দিয়ে সেভাবে আমাদের কোনো ভয় নেই, আমাদেরকে ভয় খাওয়াতে পারবে না, আমাদের ভয় খাওয়াতে পারবে না। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলবো, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলবো, কেউ আমাদের উঠতে পারবে না। যারা আমাদের মনীষীদের অপমান করে, যারা বাঙালি কালচারকে অপমান করে, তারা বাংলা থেকে বিদায় নেবে, তারা বাংলা থেকে বিদায় নেবে, সেই বিদায় তারা বাংলা থেকে বিদায় নেবে। যারা বঙ্কিমদাকে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, তাদের কিন্তু বাঙালি প্রত্যাখ্যান করবে। যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাদেরকে আমরা বাংলা থেকে আমরা তাড়াবো। যারা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের বাঙালি কৃষ্টি কালচার যে আছে, সেই কৃষ্টি
কালচার, বাঙালি ঐতিহ্য নিজেরা রক্ষা করতে জানে, যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, যারা ভারতবর্ষে বানিয়েছে ব্রিটিশদের দালালি করেছিল, তাদের দালালি আমরা শুনবো না। যারা ব্রিটিশদের দালালি করেছিল তাদের দালালি আমরা শুনবো না, তাদের কথা আমরা শুনবো না। যারা ইংরেজদের সঙ্গে চক্রান্ত করে, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা ছিল না, তাদের কথা আমরা শুনবো না, তাদের কথা শুনবো না। বাঙালি জানে, বাংলা জানে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, সেটা বাংলা জানে, বাংলা জানে, বাঙালি জানে। তাই কারোর কাছে আমরা তার পরামর্শ নেওয়ার মতো আমরা মনে করি না, মনে করি না। যারা যারা বাঙালিকে অপমান করার চেষ্টা করে, যারা বাঙালিকে অপমান করার চেষ্টা করে, এবারের ভোটেও শীত কমবে, এবারের ভোটেও শীত কমবে। বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঁচতে পারবে না, বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঁচতে পারবে না, বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঁচতে পারবে না। বাঙালি মনীষীদের প্রতি অপমান মানা যাবে না, বাঙালি মনীষীদের প্রতি অপমান আমরা মানছি না, মানবো না। বাঙালি মনীষীদের প্রতি অপমান আমরা মানছি না, মানবো না। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার আমরা তীব্র বিরোধিতা করছি। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তাদের আমরা ভাঙবো, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বাংলা তাদেরকে ভাঙবে। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করে, যারা কবিগুরুকে অপমান করে, তাদের কাছে আমরা বাঙালি কৃষ্টি কালচার ঐতিহ্য আমরা শুনবো না। যারা নিজেদের বর্ডার রক্ষা করতে পারে না, যাদের নিজেদের কাজ যারা রক্ষা করতে পারে না, তারা বড় বড় কথা বলবে, তারা বড় বড় কথা বলবে। বাঙালি মনীষীদের অপমান করলে আমরা মেনে নেবো না, বাঙালি মনীষীদের অপমান আমরা মেনে নেবো না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান, বিদ্যাসাগরকে অপমান, কবিগুরুকে অপমান, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান। যারা বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ইংরেজদের হাতে বিজেপির দালালি করতে যে হিংসা করার চেষ্টা করছে, তাদের ঘুরে বালি, তাদের ঘুরে বালি, ঠিক করে ফেলেছে যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, তারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবে। যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই তারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবে, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ আমার অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। বিজেপি দাবি করছে, বঙ্গ বিজেপি, যে 26-এ পশ্চিমবঙ্গ কিন্তু পদ্মফুল ফুটবেই। 2026-এ জয়ের ব্যাপারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি রায় দেয় জনতা জনার্দন এবং এসআইআর আবহে কি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে তথা দেশের রাজনীতিতে এখন ব্যাপার আমার সঙ্গে বাঙালিকে অপমান করে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, বাঙালিকে অপমান করে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আবার এবার গোল্লা হবে, গোল্লা, গোল্লা, শীত কমবে, শীত কমবে, শীত কমবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।